ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তবে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন রয়েছে। এরই মধ্যে প্রকাশ্যে এলো তার সই করা পদত্যাগপত্রটি। মহামান্য রাষ্ট্রপতি বরাবর ৫ আগস্ট এই পদত্যাগপত্রটি দেন শেখ হাসিনা। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। তিনি আরও লেখেন, এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, গত ১৫ বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। শেষ পর্যায়ে লেখেন, এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। দীর্ঘ ৬ সপ্তাহ পরে পদত্যাগপত্রটি সামনে এলেও আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে পদত্যাগপত্রটি ভুয়া। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, বিএনপি চায় 2 মেয়াদের বেশি যেন প্রধানমন্ত্রী না থাকে। বিএনপি চায় সংবিধানের সংস্কার করা, অর্থাৎ তরুণ প্রজন্মের যে বাংলাদেশ, আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ হোক 18 কোটি মানুষের, কোনো দলের নয়। এই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। নেতাকর্মীদের প্রতি নির্দেশনা, আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। ফ্যাসিস্ট রেজিমের প্রেতাত্মারা এখনো আছে, যে কারণে বিএনপির নাম ভাঙিয়ে সে রেজিমের প্রেতাত্মারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি সন্ত্রাস করছে। তাদের ব্যাপারে বিএনপি জিরো টলারেন্স দেখাচ্ছে এবং এই দেশে একটা ফ্যাসিস্ট রেজিম ছিল শেখ হাসিনার নেতৃত্বে। আজকে বাংলাদেশের ছাত্র গণ আন্দোলনের যৌক্তিক পরিণত হয়েছে। এই ফ্যাসিস্ট রেজিম বাংলাদেশের থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা আজকে যারা শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদদের আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি যাদের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা এসছে, সেই স্বাধীনতা যেন হয় গণতান্ত্রিক বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ। এবং আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশে নতুন করে ফ্যাসিজম আর তৈরি হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নোবেল বিজয়ী, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং আপনার এই উপদেষ্টা মণ্ডলীর ক্যাবিনেটে যারা যে দায়িত্বে বসে আছেন, সকলের প্রতি আমার একটা অনুরোধ এবং দাবি। এই দাবি আমার ব্যক্তিগত দাবি নয়, এই দাবি বাংলাদেশের সাধারণ জনগণ, গরিব দুঃখী মেহনতি মানুষের পক্ষ থেকে আমি একটা দাবি করব। সেটা হচ্ছে, আপনি এমন একটা সিস্টেম করবেন বাংলাদেশে যে সকল রাজনীতিবিদ নির্বাচনে করবে তাদের ধন সম্পদ, যে একটা বলে যে আমার 5 কোটি টাকার বা 10 কোটি টাকার বা 10 লাখ টাকা সম্পদ আছে, কিন্তু দেখা গেছে তাদের কোটি টাকা সম্পদ আছে। এগুলি ভালো মতন যাচাই বাছাই করবেন, এটা আইন করতে হবে। এবং সে যে সম্পদের মালিক হচ্ছে, এই সম্পদের মালিক হওয়ার পিছনে তার এটা ইনকাম সোর্স কী ছিল এবং সেই ইনকাম সোর্সের থেকে সে যে ইনকাম করছে এটা কি আসলে সরকারকে সঠিক মতন ট্যাক্স প্রদান করছে কিনা। এবং যে সমস্ত নেতাদের নামে শুধু না, তাদের মেয়ের নামে, ছেলের নামে, অবশ্য সন্তানের নামে, বা সন্তান এখনো পড়াশোনা করে তার নামে বাড়িঘর আছে, বউ কাজ করে না, চাকরি করে না, তার নামে বাড়িঘর আছে, ঠিক আছে। এবং এই বাড়িটা কোত্থেকে আসলো, ঠিক আছে। ইনকাম সোর্স দেখাতে না পারলেও সমস্ত সম্পত্তি বাংলাদেশের, বুঝতে হবে বাংলাদেশের সাধারণ জনগণের অর্থ লুটপাট করে রাজনৈতিক পজিশন ব্যবহার করে এগুলি করছে। এদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। এবং বর্তমান আমলি সরকারের সময় যে সকল এমপি মন্ত্রীরা আমলি সরকার ক্ষমতা আসার আগে ভিখারি ছিল, গরিব ছিল, তারা যখন কোটিপতি হয়েছে, এদের সেই কোটি টাকা সম্পদ কোত্থেকে আসছে, তার মেয়ের, তার সন্তানের, তার বোন নামে যে বাড়িঘর আসছে, বাড়িঘর কোত্থেকে আসছে, এটার ইনকাম সোর্স কোথায় ছিল, কিভাবে ছিল, এবং এটার
যে মূল্য আছে সেই মূল্য পরিমাণ সে যে আর্ন করছে কীভাবে করছে সেটা ট্যাক্সটা সে সরকার দিচ্ছে কিনা, যদি না দিয়ে থাকে এই সমস্ত বাড়িঘর বাজেয়াপ্ত করে জনকল্যাণের জন্য বাংলাদেশের হাসপাতাল, স্কুল, কলেজ এবং যে সমস্ত আন্দোলনকারী ভাই বোনেরা আন্দোলন সংগ্রাম করে নিহত হয়েছে, পঙ্গু হয়েছে, এদের পরিবারকে সমস্ত অর্থ দান করতে হবে। এটা আমার ব্যক্তিগতভাবে শুধু নয়, বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে আমি বলতেছি, এটা আমার অনুরোধ আর কি, জনগণের পক্ষ থেকে। দ্বিতীয় কথা, যারা মিথ্যা কথা বলবে, যখন নির্বাচন কমিশনারকে যখন তার মানে বায়োডাটা দিবে যে সে এত টাকার মালিক, তার বেশি পাওয়া গেলে সে মিথ্যাবাদী, সে নির্বাচন করতে পারবে না, এটা যে কোনো দলেরই হোক। তাহলে এই দেশের মানুষের যারা রাজনীতি করবে, নেতৃত্ব দিবে, যারা সমাজ সেবার নামে, জনগণের উন্নয়নের নামে রাজনীতি করবে, তারা লুটপাট করার সুযোগ পাবে না। তাদের ছেলেপেলেরা এই জনগণের ট্যাক্সের পয়সা বিদেশে আরাম আয়েশ করে বাড়ি ঘর করবে, বিদেশে লেখাপড়া করবে, আর এদেশের জনগণ মাথার গাম পায়ে ফেলাইয়া বিভিন্ন সময় আন্দোলন সময় রক্ত দিবে, তাদের ট্যাক্সের পয়সা তারা আরাম আয়েশ করবে। এটা আর বাংলাদেশে মেনে নেওয়া যাবে না। একটা দেশের সিস্টেম পরিবর্তন করতে হবে এবং এটা আপনার মাধ্যমে সম্ভব বলে আমি মনে করি। কারণ এটা বিএনপি সরকার আসলে বিএনপি সরকারও করতে পারবে না, কারণ অনেক বিএনপি নেতারাই করতে দিবে না, ঠিক আছে। কিন্তু একজন দেশপ্রেমিক হিসাবে, একজন খাঁটি বিএনপির হিসেবে, কর্মী হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ যেটা ছিল, সেই আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে হইল বিএনপির নেতারা যদি এই ধরনের কর্মকাণ্ড আগে করে থাকে, ঠিক আছে, তাদের বাড়ি ঘরও বাজেয়াপ্ত করতে হবে। কারণ তারাও বিএনপির সময় ক্ষমতায় বসে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, অনেকেই ফকির থেকে ধনী হয়েছে, অথচ আমাদের ভাইয়া তারেক রহমানের ঢাকা শহরে একটা বাড়ি নাই। কিন্তু এই বিএনপির নাম বিক্রি করে, তারেক রহমানকে বিক্রি করে, তারা বাণিজ্য করে কোটি কোটি টাকা ধন সম্পদের মালিক হয়েছে। কিভাবে হয়েছে? এটা তারা সরকারকে ট্যাক্স দিচ্ছে কিনা, না দিয়ে থাকলে এদের বাড়ি ঘরও বাজেয়াপ্ত করতে হবে এবং আগামীতে তারা যেন কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, অর্থাৎ সরকারকে ট্যাক্স দেয় নাই, যার আয়ের কোনো সঠিক উৎস নাই, অর্থাৎ সে ক্রিমিনাল, সে তাহলে সে উল্টা পথে অর্থ ইনকাম করছে। তাদের কাছে জনগণ জাতি ভালো কিছু আশা করতে পারবে না। যেমন জাপানে কি বাড়ি করতে গেলে, বাড়ি কিনতে গেলে তার 1 বছরের কোথায় কাজ করছে 1 বছরের বেতনের রিসিপ্ট দেখাইতে হয় এবং সেটা ট্যাক্স দিচ্ছে, সেটা সিটি অফিস থেকে ট্যাক্সের কাগজ দেখাইতে হয়, মানে এটা তার ইনকাম সোর্স ছিল, ঠিক আছে। হঠাৎ করে কিন্তু মানে এখানে কোটি টাকা নিয়ে এসে বাড়ি করতে পারে না, জিনিসপত্র কেনাকাটা করে ঘুরে হয়তো দেশে চলে যেতে পারবো, কিন্তু স্থায়ীভাবে থাকতে গেলে বাড়ি ঘর কিনতে পারে না, কিন্তু গাড়ি কিনতে পারবে না, আপনার সমস্যা নাই। কিন্তু স্থায়ী সম্পত্তিটা ওটা করতে গেলে কিন্তু এই জিনিসগুলি প্রয়োজন হয়, যে কারণে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের কোনো দুর্নীতিবাজ নেতাকর্মী জাপানে কিন্তু বাড়িঘর করতে আসে না বা থাকতে আসে না। যখন ক্ষমতাচ্যুত হয় তারা ইউরোপ, আমেরিকা কেন যায়? কারণ ওখানে গেলে সম্ভব। জাপানের সিস্টেমে আপনারা বাংলাদেশে আইন তৈরি করেন, দেখবেন বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। প্রয়োজনে আপনারা এমন সিস্টেম করবেন যে একটা রাজনীতিবিদ, সেটা আওয়ামী লীগের হোক, জাতীয় পার্টির হোক, জামাতের হোক, বিএনপির হোক, যারা জনগণের ভোটে নির্বাচিত হবে তাদের বেতনটা যেন বেশি করা হয়, তারা যেন চুরি করতে না হয়, ঠিক আছে। এবং কোনো রাজনৈতিক দল যেখানে সেখানে রাস্তাঘাটে তার নির্বাচন